তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 9 ভূগোলের দ্বিতীয় চ্যাপ্টার পৃথিবীর গতিসমূহ। হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ্য অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ্য অ্যান্ড সৌমস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর গতিসমূহ এই চ্যাপ্টারটা সম্পর্কে। তো আমরা জানি যে পৃথিবী ঘুরছে, অর্থাৎ পৃথিবীর গতি রয়েছে। পৃথিবীর দু রকমের গতি রয়েছে, এক আবর্তন গতি বা আহ্নিক গতি এবং দুই পরিক্রমণ গতি। তো এর আগে একটা ভিডিওতে একটা পার্টে আমরা পৃথিবীর আবর্তন গতি এবং তার ফলাফল সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটা এখনো দেখোনি তারা ভিডিওটা অবশ্যই দেখে নেবে। ভিডিওটা তোমরা আমাদের চ্যানেলের ক্লাস 9 জিওগ্রাফি প্লেলিস্ট থেকে এবং এই ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। এই ভিডিওতে আমরা পৃথিবীর পরিক্রমণ গতি ও আরো অন্যান্য ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আগের ভিডিওতে আমরা পৃথিবীর আবর্তন গতি নিয়ে আলোচনা করেছি। একবার তোমাদের মনে করিয়ে দিই যে পৃথিবী দেখো নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। নিজের এই যে রেখাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পৃথিবীর অক্ষ। তো নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই গতিটা কি বলা হয়? পৃথিবীর আবর্তন গতি। এই একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা। যেহেতু একবার এক পাক ঘুরতে পৃথিবী 24 ঘন্টা বা একদিন সময় লাগছে, তাই একে আহ্নিক গতিও বলা হয়, আবর্তন গতি বা আহ্নিক গতি। ঠিক আছে, এইবার এই ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর পরিক্রমণ গতি নিয়ে। দেখো, পৃথিবী আমরা জানলাম যে পৃথিবী তার অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, অনেকটা লাট্টুর মতো। এবার তোমরাই বলো যে কোন একটা লাট্টুকে যদি মাটির মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে লাট্টুটা তো ঘুরবে, এবং ঘুরতে ঘুরতে দেখবে সেটা কিন্তু এক জায়গায় স্থির থাকবে না, সেটাও একটা নির্দিষ্ট গোলভাবে ঘুরতে থাকবে, তাই না? ঠিক তেমনই পৃথিবীটাও প্রথমে নিজে আগে অক্ষের চারিদিকে ঘুরছে এবং একটা পথের চারিদিকে সূর্যকে সামনে রেখে ঘুরে চলেছে। এই পথটাকে বলা হচ্ছে কক্ষপথ। ঠিক আছে, এই কক্ষপথের চারিদিকে সূর্যকে সামনে রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তাহলে দেখো, পৃথিবী আগে নিজে অক্ষের চারিদিকে ঘুরছে, অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে সামনে রেখে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এই যে গতি, এইটাকে বলা হচ্ছে পরিক্রমণ গতি। এই গতিটাকে বলা হচ্ছে পরিক্রমণ গতি, কারণ দেখো এই পথে সূর্যকে সে পরিক্রমণ করছে, এই পথে এই কক্ষপথে সূর্যকে সে পরিক্রমণ করছে, তাই একে বলা হচ্ছে পরিক্রমণ গতি। এই একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন, অর্থাৎ 1 বছর সময় লাগছে। তাই পরিক্রমণ গতিকে বলা হয় বার্ষিক গতি, পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। তাহলে আবর্তন গতি একদিন সময় লেগেছিল বলে সেটাকে আহ্নিক গতি বলেছিলাম, আর এটা পরিক্রমণ গতি, এটা 1 বছর সময় লাগছে বলে এটাকে বলা হচ্ছে বার্ষিক গতি। ওকে, এইবার চলো, এইবার দেখো আছে অধিবর্ষ বা লিপ ইয়ার। আমরা কি দেখলাম যে পৃথিবী একবার পরিক্রমণ করতে সময় লাগছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, কিন্তু আমরা সুবিধার জন্য 1 বছর ধরে নিই 365 দিনে, তাই তো? এর ফলে দেখো যে বাড়তি এই যে সময়টা থেকে যাচ্ছে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এই সময়টা থেকে যাচ্ছে, এটাকে তো আর আমরা এমনি এমনি বাদ দিয়ে দিতে পারি না। এই যে প্রায় 6 ঘন্টা সময় থেকে যাচ্ছে, এইটা আমরা কি করি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন যোগ করে দিই। এমনি নর্মালি ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে, 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাস হয়ে যায় 28-এর সঙ্গে 1 যোগ করে 29 দিনে, এবং বছরটা হয়ে যায় 365 দিন প্লাস 1 দিন সমান 366 দিন। বছরটা 366 দিন এবং বছরটা হয়
এই সরি মাস, ফেব্রুয়ারি মাসটা হয় 29 দিন। এই বছরটাকে, যে বছরে এই 29 দিন হচ্ছে ফেব্রুয়ারি মাস এবং বছরটা 366 দিন হচ্ছে, এই বছরটাকে বলা হবে অধিবর্ষ বা লিপ ইয়ার। তো আরেকবার বলি তোমাদের, পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। কিন্তু হিসেবের সুবিধার জন্য আমরা ধরে নিই 365 দিনে 1 বছর। এর ফলে যে বাড়তি 6 ঘন্টা সময় থেকে যাচ্ছে, সেটা আমরা 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন যোগ করে ফেব্রুয়ারি মাসটা হয় 29 দিন এবং বছরটা হয় 366 দিন। এই যে বছরটা আমরা ধরে নিলাম একদিন এক্সট্রা যোগ করে ফেব্রুয়ারি মাসের সঙ্গে এবং বছরটা 366 দিন করলাম এবং হিসাবের এটাকে আমরা ভারসাম্য রক্ষা করলাম, এইটাই হচ্ছে অধিবর্ষ বা লিপ ইয়ার। এটা প্রতি 4 বছর অন্তর অন্তর হয়। এই যেমন ধরা এই বছরটা হচ্ছে 2024 সাল, এই বছরটা হচ্ছে অধিবর্ষ বা লিপ ইয়ার। আবার 4 বছর অন্তর হবে, মানে 2024-এর পর আবার 2028 হবে, আবার 2032 হবে, 36 হবে, 40 হবে, এইভাবে 4 বছর অন্তর অন্তর হবে। তো তোমরা বুঝবে কিভাবে কোনটা অধিবর্ষ বা লিপ ইয়ার। সেই যে বছর সেটাকে 4 দিয়ে আমরা ভাগ করব, 4 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে সেই বছরটা হয়ে যাবে অধিবর্ষ বা লিপ ইয়ার। এই আমাদের এই বছরটা হচ্ছে 2024 সাল, এটাকে তোমরা 4 দিয়ে ভাগ করে দেখো, এটা মিলে যাবে ভাগটা, তো এটা তাহলে লিপ ইয়ার। যদি 4 দিয়ে ভাগ করে না মেলে তাহলে সেটা অধিবর্ষ বা লিপ ইয়ার হবে না। ঠিক আছে, বেশ, তাহলে অধিবর্ষ বা লিপ ইয়ার বুঝতে পারলে। তোমরা এই বছর 2024টাকে 4 দিয়ে ভাগ করে একবার দেখবে। বেশ, এইবার দেখো এই ছবিতে দেখো, এই যে এটা বললাম আমি কক্ষপথ, তো কক্ষপথের চারিদিকে পৃথিবী ঘোরে। এইবার দেখো এই কক্ষপথের কি একদম মাঝখানে সূর্য আছে? মাঝখানে নেই, সূর্য মাঝখানের থেকে একটু পাশে রয়েছে। মাঝখানে যদি থাকতো তাহলে বলা হতো কেন্দ্রে রয়েছে, কিন্তু কেন্দ্রে তো নেই, সূর্য আছে একটু পাশে। এই যদি কেন্দ্রের পাশে থাকে, কোন এক পাশে থাকে, সেটাকে বলা হয় ফোকাস। সূর্য একটা ফোকাসে আছে। সূর্য পৃথিবীর এই যে কক্ষপথ, এটাকে বলা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ, না গোল, অনেকটা ডিম্বাকৃতির মতো। তো এই আকৃতিটাকে বলা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ। তো সেই উপবৃত্তাকার কক্ষপথে সূর্য কিন্তু কেন্দ্রে নেই, সূর্য আছে একটা ফোকাসে। ফোকাস মনে রাখবে, সূর্য আছে ফোকাসে। বেশ, সেই জন্য দেখো কখনো কখনো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনেক কম হচ্ছে, আবার দেখো কখনো কখনো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনেক বেশি হচ্ছে, তাই না? এইবার সব থেকে বেশি হচ্ছে দেখো কত তারিখে, 4 জুলাই। 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হচ্ছে। কত হচ্ছে? 15,20,00,000 কিমি। 15,20,00,000 কিমি। এই যে দূরত্ব বেশি হচ্ছে, এই অবস্থানটাকে বলা হয় অপসূর অবস্থান। এই অবস্থানটাকে বলা হয় অপসূর অবস্থান। তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে অপসূর অবস্থান কাকে বলে। তাহলে তোমরা বলবে 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়। কত হয়? 15,20,00,000 কিমি। এই অবস্থানটাকেই বলা হয় অপসূর অবস্থান। ঠিক আছে, ঠিক একইভাবে 23 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব দেখো সব থেকে কম হচ্ছে। কত হচ্ছে? 14,70,00,000 কিমি। তো এই অবস্থানটাকে বলা হয় অনুসূর অবস্থান। তাহলে প্রশ্ন থাকবে যে অনুসূর অবস্থান কাকে বলে। তাহলে তোমরা কি বলবে যে 23 জানুয়ারি সূর্য থেকে পৃথিবী সব থেকে কাছে থাকে, 14,70,00,000 কিমি। এই অবস্থানটাকে বলা হয় অনুসূর অবস্থান। ঠিক আছে, এই অপসূর আর অনুসূরের মধ্যে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন থাকবে, অথবা দুটোই দিতে পারে। আর এই ছবিটাও কিন্তু তোমাদের আঁকতে হবে, তো এটা একটু প্র্যাকটিস করে নেবে। এইবার আছে সূর্যের দৈনিক আপাতগতি। তো সূর্যের দৈনিক আপাতগতি কি দেখো, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব দিকে উঠতে দেখি। পূর্ব দিকে আমরা দেখি সূর্যকে উঠতে, এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি, পশ্চিম দিকে সূর্যকে ডুবে যেতে দেখি। আপাতভাবে সূর্যের এই পূর্ব থেকে পশ্চিমে সরে যাওয়াকে সূর্যের দৈনিক আপাতগতি বলে। এই যে আমরা পৃথিবী ঘুরছে বলে আমরা প্রতিদিন সকালবেলায় সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি, আবার পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। আসলে কিন্তু সূর্য ওঠেও না, সূর্য ডোবেও না, পৃথিবী ঘুরছে বলে এটা মনে হয়। পৃথিবী ঘুরছে বলে যে দিকটা সূর্যের সামনে আসে সেদিকটা দিন হয়, সেদিকটা সকাল হচ্ছে, আবার ধীরে ধীরে যে যখন পিছনের দিকে চলে যাচ্ছে সন্ধে হচ্ছে, রাত হচ্ছে।
তাহলে এই যে আপাতভাবে কিন্তু আমাদের মনে হচ্ছে যে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এই যে আপাতভাবে আমাদের মনে হচ্ছে, বাস্তবে নয়, এই গতিটাকে বলা হয় সূর্যের দৈনিক আপাত গতি। ডেলি সূর্য উঠছে, ডেলি সূর্য ডুবছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সূর্যের দৈনিক আপাত গতি। যেমন আমরা যখন ট্রেনে করে কোথাও বেড়াতে যাই, তখন বাইরের দিকে তাকালে মনে হয় যেন বাড়ি ঘরগুলো, গাছপালাগুলো সব চলছে, আসলে কিন্তু চলে না, আমাদের মনে হয়। ঠিক তেমনই এক্ষেত্রেও সেরকম আমাদের মনে হয়, বা আসলে এরকম হয় না। তো এই যে সূর্যের প্রতিদিন পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এইটাকেই বলা হচ্ছে সূর্যের দৈনিক আপাত গতি। ঠিক আছে, এইবার আসছে সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্গ। সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্গ। তো দেখো কি বলছে, হেলানো অক্ষের জন্য পৃথিবী কক্ষপথে এমন ভাবে কাত হয়ে ঘোরে, পৃথিবী সোজাভাবে ঘোরে না, পৃথিবী একটু বেঁকে ঘোরে, 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। তোমাদের ছবিটা আরেকবার দেখাই আমি, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো, সূর্য দেখো, পৃথিবী দেখো, তার অক্ষটা দেখো হেলে আছে, একটু কক্ষপথের সঙ্গে হেলে আছে, ঠিক আছে? তো 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। তো হেলানো অক্ষের জন্য পৃথিবী কক্ষপথে এমন ভাবে কাত হয়ে ঘোরে যে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখায় সূর্যের লম্ব রশ্মি পড়ে। যেহেতু পৃথিবী সোজা নেই, বেঁকা হয়ে আছে, 66.5 ডিগ্রি কোণে হেলে আছে, তাই কখনো পৃথিবীর সূর্যের কিরণ কখনো পৃথিবীর কর্কট ক্রান্তি রেখায়, কখনো আবার নিরক্ষরেখায়, কখনো মকর ক্রান্তি রেখায় লম্বভাবে পড়ে। ঠিক আছে, ফলত আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবী নিরক্ষরেখা থেকে উত্তরে কর্কট ক্রান্তি রেখা ও দক্ষিণে মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। তো এই রকম হেলানো অক্ষের জন্যই আমাদের মনে হয় যে সূর্য কখনো নিরক্ষরেখা থেকে উত্তরে উপরের দিকে কর্কট ক্রান্তি রেখায় যাচ্ছে, আবার নিরক্ষরেখা থেকে নিচের দিকে বা দক্ষিণ দিকে কখনো মকর ক্রান্তি রেখায় চলাচল করছে, আসলে করে না, আমাদের মনে হয়। একেই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্গ বলে। একেই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্গ বলে। ঠিক আছে, তাহলে কি হলো, যে হেলানো অক্ষের জন্য পৃথিবী তার কক্ষপথে এমন ভাবে কাত হয়ে ঘোরেছে, কখনো কখনো সূর্যের কিরণ নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে, কখনো উত্তরে কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে পড়ে, আবার কখনো দক্ষিণে মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে পড়ে। ফলত আমাদের মনে হয় যে সূর্য নিরক্ষরেখা থেকে কর্কট ক্রান্তি রেখা, আবার নিরক্ষরেখা থেকে মকর ক্রান্তি রেখায় চলাচল করছে। এই যে আপাতভাবে আমাদের এটা মনে হচ্ছে, এটাকেই বলা হয় সূর্যের আপাত বার্ষিক গতি বা রবিমার্গ। ঠিক আছে, তো এই বিষয়ে একটা বলি আমাদের জীবন সম্পর্কে। আমাদের জীবনে অনেক কিছু আমাদের মনে হয় যে এটা হতে পারে, কিন্তু বাস্তব বা কোনো ব্যক্তি সম্পর্কে আমাদের মনে হতে পারে অমুক ব্যক্তিটা ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি, কিন্তু আসলে দেখা যাবে বাস্তবে তার সঙ্গে কোনো মিলই নেই, আমাদের মনে হচ্ছে। তাই এইরকম মনে আমাদের অনেক কিছুই হতে পারে, বাস্তবটা আমাদের ভালো করে বুঝতে হবে, তাই না? বেশ, এবার দেখো এখানে কতগুলো রেখার ছবি আছে, এগুলো আমরা জানি অনেক আগের ক্লাসে আমরা এগুলো অনেক কিছু ছোট ক্লাসে আমরা এগুলো জেনে নিয়েছি। তো মাঝেরটা নিরক্ষরেখা, উপরেরটা কর্কট ক্রান্তি রেখা এবং নিচেরটা মকর ক্রান্তি রেখা। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, কর্কট ক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি উত্তর এবং মকর ক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি দক্ষিণ। নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা, এই রেখাগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই রেখাগুলো দিয়ে এর পরে আমরা যেগুলো পড়বো সেগুলো কাজে লাগবে। তাহলে নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা। ঠিক আছে, বেশ, এইবার দেখো এখানে এই রেখাগুলো দেওয়া হয়েছে। কি পড়লাম, যে বার্ষিক আপাতগতিতে কি পড়লাম, যে নিরক্ষরেখা থেকে কখনো কখনো সূর্য কখনো নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, কখনো কর্কট ক্রান্তিতে লম্বভাবে কিরণ দেয়, আবার কখনো মকর ক্রান্তিতে কিরণ দেয়। মানে আমাদের মনে হয় যে সূর্য যেন নিরক্ষরেখা থেকে কখনো কর্কট ক্রান্তিতে যাচ্ছে, কখনো মকর ক্রান্তিতে যাচ্ছে, চলাচল করছে। এটাই তো সূর্যের বার্ষিক আপাতগতি, তাই না? তো এইটা নিয়ে এবার কখন কোন দিন কোথায় সূর্যের কিরণ লম্বভাবে পড়ে সেই নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখো, আমরা স্টার্ট করছি মকর ক্রান্তি রেখা থেকে। মকর ক্রান্তি রেখা থেকে 22শে ডিসেম্বর লম্বভাবে কিরণ দেয়, সূর্যের কিরণ লম্বভাবে পড়ে। 22শে ডিসেম্বর সূর্য মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, 22শে ডিসেম্বর মনে রাখবে। এইবার 3 মাস অন্তর অন্তর একটা রেখা থেকে আরেকটা রেখায় যায়, চেঞ্জ হয় 3 মাস অন্তর অন্তর। তাহলে দেখো 22শে ডিসেম্বর, ডিসেম্বরের পর 3 মাস দেখো,
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে মার্চের কোনো একটা তারিখে সূর্য আবার অন্য একটা রেখায় যাবে। তো 22শে ডিসেম্বরের পর 21শে মার্চ সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। 3 মাস অন্তর অন্তর চেঞ্জ হবে। 21শে মার্চ সূর্য আবার নিরক্ষরেখার উপরে কিরণ দেবে। এই যে 21শে মার্চ সূর্য নিরক্ষরেখার উপরে কিরণ দেয়, 21শে মার্চ নিরক্ষরেখার উপরে। আবার 3 মাস পর চেঞ্জ হবে। মার্চের পর 3 মাস পর দেখো এপ্রিল, মে, জুন। জুনের কোন একটা তারিখে আবার সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে কিরণ দেবে। তো 21শে জুন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে কিরণ দেয়। এই যে 21শে জুন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে কিরণ দেবে। ঠিক আছে। আবার 3 মাস পর চেঞ্জ হবে। জুনের পর দেখো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বর 23শে সেপ্টেম্বর আবার সূর্য নিরক্ষরেখায় কিরণ দেবে, 23শে সেপ্টেম্বর। এই যে 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখায় কিরণ দিচ্ছে। তাহলে দেখো 22শে ডিসেম্বর সূর্য মকর ক্রান্তিতে কিরণ দিল। তারপরে আবার চলে গেল 21শে মার্চ নিরক্ষরেখায়। তারপরে নিরক্ষরেখা থেকে 21শে জুন কর্কট ক্রান্তি রেখায়। আবার সূর্য এলো 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখায়। তো এইভাবে সূর্য বিভিন্ন সময় বিভিন্ন রেখার উপরে কিরণ দিচ্ছে। এইবার এই যে বিভিন্ন রেখার উপরে কিরণ দিচ্ছে, এই সময় বিভিন্ন রেখায় বিভিন্ন কিছু ঘটে। কি কি ঘটে দেখো। আমরা স্টার্ট করেছি 22শে ডিসেম্বর থেকে, তো এটা থেকেই আমরা শুরু করি। 22শে ডিসেম্বর সূর্য মকর ক্রান্তি রেখাতে লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই তো। তাহলে 22শে ডিসেম্বর মকর ক্রান্তিতে কিরণ দিলে মকর ক্রান্তিতে দিন বড় আর রাত্রি ছোট হবে। 22শে ডিসেম্বর মকর ক্রান্তিতে দিন বড় আর রাত্রি ছোট হবে, অর্থাৎ এখানে গ্রীষ্মকাল হবে। একে বলা হবে মকর সংক্রান্তি, মকর সংক্রান্তি। ঠিক আছে। তাহলে 22শে ডিসেম্বর সূর্য মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। এই সময় এখানে দিন বড় ও রাত্রি ছোট হয়, একে বলা হয় মকর সংক্রান্তি। ঠিক এর বিপরীত 22শে ডিসেম্বর এর বিপরীত অর্থাৎ কর্কট ক্রান্তি, অর্থাৎ উত্তর গোলার্ধে তখন শীতকাল হবে, অর্থাৎ দিন ছোট রাত্রি বড় হবে। এই দিকে যা হবে এর উপরের দিকে তার বিপরীত হবে। ঠিক আছে, বেশ। এবার 21শে জুন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে কিরণ দিচ্ছে। তাহলে দেখো 21শে জুন যদি সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে কিরণ দেয়, তাহলে এখানে গ্রীষ্মকাল হবে, অর্থাৎ দিন বড় রাত্রি ছোট হবে, তাই না। তাহলে 21শে জুন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে কিরণ দেয়, অর্থাৎ দিন বড় রাত্রি ছোট হয়, একে বলা হয় কর্কট সংক্রান্তি। যে রেখার উপরে কিরণ দেবে সেই সংক্রান্তি। মকর ক্রান্তিতে হলে মকর সংক্রান্তি, কর্কট ক্রান্তিতে হলে কর্কট সংক্রান্তি। তাহলে 21শে জুন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে কিরণ দিচ্ছে, তাহলে এটা হচ্ছে কর্কট সংক্রান্তি। ঠিক আছে। এই সময় উত্তর গোলার্ধে দিন বড় রাত্রি ছোট। দক্ষিণ গোলার্ধে অর্থাৎ মকর ক্রান্তিতে তার বিপরীত হবে, শীতকাল হবে এখানে, অর্থাৎ দিন ছোট হবে রাত্রি বড় হবে। ঠিক আছে, বেশ। এইবার দেখো একটা জিনিস, 22শে ডিসেম্বর এই মকর ক্রান্তিতে কিরণ দেওয়ার পরে সূর্য ক্রমশ উত্তর দিকে অর্থাৎ ওপরের দিকে উঠছে, ওপরের দিকে উঠছে। কত তারিখ পর্যন্ত উঠছে? 21শে জুন পর্যন্ত উঠছে। তাহলে দেখো 22শে ডিসেম্বরের পর থেকে সূর্য 21শে জুন পর্যন্ত উত্তর দিকে অর্থাৎ উপরের দিকে অর্থাৎ উত্তর দিকে যাচ্ছে। উপরের দিকে যাচ্ছে না? দেখো 22শে ডিসেম্বরের পর থেকে সূর্য ক্রমশ উপরের দিকে যাচ্ছে। কত তারিখ পর্যন্ত যাচ্ছে? 21শে জুন পর্যন্ত। তাহলে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত সূর্যের উত্তরমুখী আপাত গতি লক্ষ্য করা যায়, উত্তরমুখী আপাত গতি লক্ষ্য করা যায়। একে বলা হয় সূর্যের উত্তরায়ণ। তাহলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে সূর্যের উত্তরায়ণ কাকে বলে, তাহলে কি বলবে? 22শে তোমরা শুনে ভালো করে এটা বুঝে নাও। 22শে ডিসেম্বরের পর থেকে 21শে জুন পর্যন্ত সূর্যের উত্তরমুখী আপাত গতি লক্ষ্য করা যায়। 22শে ডিসেম্বরের পর থেকে 21শে জুন পর্যন্ত সূর্যের উত্তরমুখী আপাত গতি লক্ষ্য করা যায়। একে বলা হয় সূর্যের উত্তরায়ণ, একে বলা হয় সূর্যের উত্তরায়ণ। ঠিক আছে। আবার দেখো 21শে জুন এই কর্কট ক্রান্তিতে কিরণ দেওয়ার পরে সূর্য ক্রমশ নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে। দেখো 21শে জুনের পর থেকে সূর্য ক্রমশ নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে নামছে। কত তারিখ পর্যন্ত নামছে? 22শে ডিসেম্বর পর্যন্ত নামছে। 21শে জুন কর্কট ক্রান্তিতে কিরণ দেওয়ার পর সূর্য ক্রমশ নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে নামছে। কত তারিখ পর্যন্ত? 22শে ডিসেম্বর পর্যন্ত। তাহলে দেখো 21শে জুন থেকে 21শে জুনের পর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের ক্রমশ দক্ষিণমুখী আপাত গতি লক্ষ্য করা যায়। দক্ষিণমুখী, মুখটা দেখো দক্ষিণ দিকে আছে, সেই জন্য দক্ষিণমুখী, দক্ষিণমুখী আপাত গতি লক্ষ্য করা যায়। একে বলা হয় সূর্যের দক্ষিণায়ন। তাহলে তোমাদের প্রশ্ন থাকবে উত্তরায়ণ কাকে বলে বা দক্ষিণায়ন কাকে বলে, তাহলে তোমরা পারবে। আরেকবার বলি দক্ষিণায়ন কি। 21শে জুনের পর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণমুখী আপাত গতি লক্ষ্য করা যায়। একে বলা হয় সূর্যের দক্ষিণায়ন। ঠিক আছে, বেশ। এইবার দেখো 21শে মার্চ সূর্য নিরক্ষরেখার উপরে কিরণ দিচ্ছে।
21শে মার্চ সূর্য নিরক্ষরেখার উপরে কিরণ দিচ্ছে, তাই তো। এইবার যখন নিরক্ষরেখার উপরে সূর্যের কিরণ পড়বে, এইবার যখন নিরক্ষরেখার উপরে সূর্যের কিরণ পড়বে তখন কি হবে, উভয় গোলার্ধে সূর্যের কিরণ সমানভাবে পৌঁছে যাবে। যখন মাঝখানে পড়ছে তখন উভয় গোলার্ধে সূর্যের কিরণ পৌঁছে যাচ্ছে, তাহলে উভয় গোলার্ধে দিন ও রাত্রি সমান হবে। 21শে মার্চ উভয় গোলার্ধ যখন নিরক্ষরেখার উপরে সূর্যের কিরণ লম্বভাবে পড়বে, উভয় গোলার্ধে অর্থাৎ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুটো গোলার্ধে সূর্যের কিরণ সমানভাবে পড়বে, অর্থাৎ দিন ও রাত্রি সমান হবে। এবার এই সময় দেখো 21শে মার্চের সময় দেখো আমাদের উত্তর গোলার্ধে কোন কাল থাকবে। উত্তর গোলার্ধে এই যে দেখো মার্চ মাস আসছে, সামনেই আসছে। মার্চ মাসে কি হবে, এই শীত পেরিয়ে যাবে, তো শীতকালের পর বসন্তকাল আসবে, তাই না। তাহলে দেখো 21শে মার্চ সূর্য নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, এর ফলে উভয় গোলার্ধে দিন ও রাত্রি সমান হয় এবং এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল থাকে, বসন্তকাল থাকে বা বসন্তকাল বিরাজ করে। একে বলা হয় বসন্তকালীন বিষুব বা মহাবিষুব। বিষুব মানে হচ্ছে দিন ও রাত্রি সমান, যেহেতু এই নিরক্ষরেখায় কিরণ দেওয়ার ফলে দিন ও রাত্রি সমান হচ্ছে, তাই বলা হচ্ছে বিষুব। তাহলে এই যে এই সময় উত্তর গোলার্ধে থাকছে বসন্তকাল, তাই একে বলা হচ্ছে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব। মনে থাকবে। আরেকবার বলি, বসন্তকালীন বিষুব বা মহাবিষুব কাকে বলে, প্রশ্নটা হচ্ছে এটা। তোমরা কি বলবে, 21শে মার্চ সূর্য নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, ফলে উভয় গোলার্ধে দিন ও রাত্রি সমান হয় এবং এই সময় উত্তর গোলার্ধে থাকে বসন্তকাল, তাই একে বলা হয় বসন্তকালীন বিষুব বা মহাবিষুব। ওকে, এইবার আসছি 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বরও দেখো সূর্য নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই তো। তাহলে দেখো 23শে সেপ্টেম্বরও উভয় গোলার্ধে দিন ও রাত্রি সমান হবে, তাই না। যখনই নিরক্ষরেখার উপরে কিরণ দেবে তখনই উভয় গোলার্ধে দিন ও রাত্রি সমান হবে। বেশ, এই সময় 23শে সেপ্টেম্বর আমাদের উত্তর গোলার্ধে থাকে শরৎকাল। দেখো সেপ্টেম্বর অক্টোবর শরৎকাল, দুর্গাপুজো হয় অক্টোবরে, তো সেই সময় থাকে শরৎকাল, তাই একে বলা হয় শরৎকালীন বিষুব বা জলবিষুব। শরৎকালীন বিষুব বা জলবিষুব। তাহলে তোমাদের প্রশ্ন থাকবে শরৎকালীন বিষুব বা জলবিষুব কাকে বলে, তাহলে তোমরা কি বলবে, 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, ফলে উভয় গোলার্ধে দিন ও রাত্রি সমান হয় এবং এই সময় উত্তর গোলার্ধে থাকে শরৎকাল, তাই একে বলা হয় শরৎকালীন বিষুব বা জলবিষুব। ঠিক আছে, তাহলে দেখো এই 4টে তারিখ থেকে আমাদের কতগুলো প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার তোমাদের এই 4টে তারিখ মনে রাখার একটা শর্ট ট্রিক্স বলে দিই। দেখো আমরা স্টার্ট করেছিলাম 22শে ডিসেম্বর থেকে, তাই তো, মকর ক্রান্তি রেখার উপরে কিরণ দিচ্ছে। তাহলে দেখো 3 মাস অন্তর অন্তর চেঞ্জ হচ্ছে, তাই তো। তাহলে 22-এর পর তোমরা 3 মাস পর কিভাবে মনে রাখবে, দেখো 4টে তারিখ মনে রাখতে হবে, 22, 21, 21, 23, এইভাবে মনে রাখবে, 22, 21, 21, 23, 22, 21, 21, 23, 22, 21, 21, 23। ঠিক আছে, একটা শুধু মনে রাখবে 22শে ডিসেম্বর। ডিসেম্বরের পর 3 মাস পর পর চেঞ্জ করে নেবে, ডিসেম্বর পর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ হলো একটা, 21শে মার্চ। মার্চের পর এপ্রিল, মে, জুন, 21শে জুন হলো এটা। জুনের পর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর। এইভাবে তোমরা খুব সহজেই করে দিতে পারবে। ঠিক আছে, বেশ। এবার বলছে পৃথিবীর পরিক্রমণ বা বার্ষিক গতির ফলাফল সম্পর্কে আলোচনা করো। পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতির ফলাফল, এই যেগুলো দেখলে এইগুলোই হয়, একটু গুছিয়ে লিখতে হবে, বড় প্রশ্নে 5 নম্বরে থাকতে পারে। তো দেখো কি আছে, পৃথিবীর বার্ষিক গতির ফলাফল সমূহ। যে গতির দ্বারা সূর্যকে সামনে রেখে পৃথিবী তার মেরুদণ্ডের উপর অনবরত ঘুরতে ঘুরতে নির্দিষ্ট কক্ষপথে পশ্চিম থেকে পূর্বে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টায় সূর্যকে একবার প্রদক্ষিণ করে, যেটা পড়লাম, সেই গতিকেই পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলে। পৃথিবীর বার্ষিক গতির ফলাফল, বেশ দেখো 1 নম্বর বলছে দিন ও রাত্রের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। আমরা দেখলাম যে সূর্য এক এক সময় এক একটা রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, ফলে তো দিন ও রাত্রের দৈর্ঘ্যের তো হ্রাস বৃদ্ধি হবেই, তো সেটাই বলছে। সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর মেরুরেখা তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। যখন পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তার কক্ষপথে, তখন সোজা থাকে না, বললাম তোমাদের একটু বেঁকে থাকে, 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এর ফলে কি হয়, সূর্য কখনো উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখার উপরে কিরণ দিচ্ছে, আবার কখনো দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। কখনো কর্কট ক্রান্তি রেখার উপরে, কখনো মকর ক্রান্তি রেখার উপরে, আবার কখনো নিরক্ষরেখাতেও দেয়, তোমরা তো দেখলে। সেই জন্যই উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে বছরের বিভিন্ন সময়ে দিন ও রাত্রে দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে।
সেই জন্য উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে বিভিন্ন সময় দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে। কখন ঘটে সেটা বলছি। দেখা গেছে 21শে জুন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড়। 21শে জুন কর্কট সংক্রান্তি হলো, দিন বড় উত্তর গোলার্ধে, রাত্রি ছোট, সবচেয়ে বড় এবং রাত্রি সবচেয়ে ছোট হয়, যেটা পড়লাম। এবং দক্ষিণ গোলার্ধে ঠিক বিপরীত অবস্থার সৃষ্টি হয়। দক্ষিণ গোলার্ধে কি হয়, দিন ছোট রাত্রি বড়, অর্থাৎ শীতকাল থাকে। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর এই দুটো দিন কি হলো, নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিল। সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়, যেহেতু নিরক্ষরেখায় দেয় তাই দিন কিরণ দেয়, তাই দিন ও রাত্রি সমান হয়, যেটা পড়লাম, অর্থাৎ বিষুব হয়। তাই এই দুই দিনকে বিষুব বলে, দেখো বিষুব বলে, ঠিক আছে। 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সর্বাধিক হয়। 22শে ডিসেম্বর কি, মকর সংক্রান্তি হয়, মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই 22শে ডিসেম্বর মকর ক্রান্তিতে দিন বড় রাত্রি ছোট হয়। ঠিক দক্ষিণ গোলার্ধে তার বিপরীত হয়, উত্তর গোলার্ধে তার বিপরীত হয়, অর্থাৎ দিন ছোট হয় রাত্রি বড় হয়। তাহলে দেখো এইভাবে পৃথিবীর পরিক্রমণের জন্য দেখো এরকম দিন ও রাত্রের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটছে, তাই না? বেশ, ঠিক আছে। বেশ, 2 নম্বর বলছে ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তনও হয় পরিক্রমণ গতির জন্য। দেখো ওই একই কারণ, যে বিভিন্ন সময় বিভিন্ন রেখার উপরে সূর্যের লম্বভাবে কিরণ পড়ছে, তাই যখন যে রেখার উপরে পড়ছে সেখানে গরমকাল হচ্ছে, আর উল্টো দিকে শীতকাল হচ্ছে, এরকম আর কি। দেখো ওইটাই বলবে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বছরের বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়, বিভিন্ন সময় পরিবর্তিত হয়। পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকার ফলে এবং পৃথিবী গোলাকার হওয়ায় ভূপৃষ্ঠের সর্বত্র সূর্যরশ্মি একই কোণে পড়ে না। পৃথিবী প্রথম কথা 66.5 ডিগ্রি কোণে হেলে আছে এবং ঘুরছে গোল বলে সবসময় সূর্যের কিরণ সমানভাবে পড়ে না। সূর্যরশ্মি কোথাও লম্বভাবে কোথাও তির্যকভাবে পড়ার ফলে, কোথাও লম্বভাবে পড়ে কোথাও তির্যকভাবে পড়ে, ফলে বিভিন্ন স্থানে তাপের তারতম্য ঘটে, বিভিন্ন সময় তাপের তারতম্য ঘটে, তাপ কোথাও বেশি পড়ে কোথাও কম পড়ে। এইভাবে উষ্ণতার হ্রাস বৃদ্ধি অনুযায়ী বছরের বিভিন্ন সময় নানা স্থানে নানা ঋতু বিরাজ করে। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন ঋতু বিরাজ করে। দেখো 21শে জুনের 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত, 21শে জুন কর্কট ক্রান্তি রেখার উপরে কিরণ দিচ্ছে, 21শে জুন কর্কট ক্রান্তি রেখার উপরে কিরণ দিচ্ছে, তাহলে তার 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে হয় গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে হয় শীতকাল। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল, ঠিক আছে, মনে থাকবে। 23শে সেপ্টেম্বর 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর, 23শে সেপ্টেম্বর কোথায় কিরণ দেয়, নিরক্ষরেখার উপর কিরণ দেয়, তার 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত। তাহলে সেই সময় শরৎকাল থাকছে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে থাকছে বসন্তকাল, ঠিক আছে, 23শে সেপ্টেম্বর। আবার 22শে ডিসেম্বর চলে এসো, 22শে ডিসেম্বর কোথায় কিরণ দেয়, মকর ক্রান্তি রেখার উপরে, তাহলে 22শে ডিসেম্বরের 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত মকর ক্রান্তি রেখা, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে হবে উত্তর গোলার্ধে হবে গ্রীষ্মকাল শীতকাল আর দক্ষিণ গোলার্ধে হবে গ্রীষ্মকাল, ঠিক আছে। বেশ, এবার আসছি 21শে মার্চ। 21শে মার্চ আবার নিরক্ষরেখায় কিরণ দেবে, নিরক্ষরেখায় কিরণ দিলে তার 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে হবে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে হবে শরৎকাল। এই দেখো 21শে মার্চ, এখন মার্চ মাস আসছে, আমাদের উত্তর গোলার্ধে কি বসন্তকাল, বসন্ত উৎসব রং খেলা আসবে, তাহলে দেখো 21শে মার্চ বসন্তকাল আমাদের উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে তখন শরৎকাল। উত্তর গোলার্ধে যা হয় দক্ষিণ গোলার্ধে তার বিপরীত হয়, ঠিক আছে। তাহলে দেখো ঋতু পরিবর্তন হচ্ছে কিন্তু পৃথিবীর পরিক্রমণ গতির জন্য। বেশ, বর্ষ অধিবর্ষ হচ্ছে, আমরা জানলাম যে পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় লাগছে। হিসেবের সুবিধার জন্য আমরা ধরছি 365 দিন, ফলে যে বাড়তি 6 ঘন্টা থেকে যাচ্ছে সেটা 4 বছর অন্তর ফেব্রুয়ারির সঙ্গে যোগ করে আমরা হিসাবটাকে ব্যালেন্স করছি। তাহলে এই যে একদিন বাড়িয়ে বছরটাকে অধিবর্ষ করছে, এটা পৃথিবীর পরিক্রমণের জন্যই তো হচ্ছে, নাহলে তো হতো না। এখানে কি বলছো দেখো, সূর্যের চারিদিকে পৃথিবী একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। একে বছর বা বর্ষ বলা হয়, 1 বছর বলা হয়। 4 বছর অন্তর একদিন বাড়িয়ে বছরকে অধিবর্ষ করা হয়, ঠিক আছে, বোঝা গেল। বেশ, পৃথিবীর তাপমণ্ডলের সৃষ্টি, এই যে পৃথিবীর বিভিন্ন সময় সূর্যের কিরণ বিভিন্ন জায়গায় পড়ছে লম্বভাবে, ফলে কোথাও গরমকাল থাকছে কোথাও শীতকাল থাকছে বিভিন্ন সময়, এর ফলে পৃথিবীতে তাপমণ্ডলের সৃষ্টি হচ্ছে। তো বছরের বিভিন্ন সময় সূর্যের আলো পৃথিবীতে বিভিন্ন কোণে পতিত হয়, বিভিন্ন কোণে পড়ে। এর উপর নির্ভর করে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়, একটা উষ্ণমণ্ডল,
একটা নাতিশীতোষ্ণ মণ্ডল আর একটা হিমমণ্ডল। হিমমণ্ডল থাকে সবসময় মেরু অঞ্চলে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। সেখানে সারা বছর সূর্যের কিরণ খুব কম যায়, খুব বাঁকা ভাবে তির্যক ভাবে পৌঁছায়, সেই জন্য সেখানে খুব ঠান্ডা থাকে, তাই সেটা হচ্ছে হিমমণ্ডল। বোঝা গেল? এবার আরেকটা প্রশ্ন আছে 5 নম্বরে থাকে, ঋতুচক্র বলতে কি বোঝো? ঋতুচক্রের ব্যাখ্যা দাও। অর্থাৎ ঋতু, এই যে বিভিন্ন ঋতুগুলো, 4টে ঋতু, সেগুলো কিভাবে হচ্ছে সেগুলো, উভয় গোলার্ধে ঋতু পরিবর্তনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা একটা 5 নম্বরের প্রশ্ন থাকতে পারে। তো এটা ওই একই আলোচনা করলাম, আগে পরিক্রমণ গতির ফলাফলে আলোচনা করলাম, ওটা আরেকটু ডিটেলসে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমে বলছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল, ওই কর্কট সংক্রান্তির সময়ই হবে এটা, উত্তর গোলার্ধে গ্রীষ্মকালটা। দেখো, 21শে মার্চের পর থেকে সূর্য নিরক্ষরেখা থেকে উত্তরে একটু একটু করে সরতে থাকে। 21শে মার্চ আমরা জানলাম নিরক্ষরেখার উপরে কিরণ দেয়, তারপর সূর্য এই যে 21শে মার্চ নিরক্ষরেখার উপরে কিরণ দিচ্ছে, তারপর সূর্য ক্রমশ চলে আসছে উত্তর গোলার্ধে। দেখো এই যে সূর্য ক্রমশ উত্তর গোলার্ধের দিকে কিরণ পড়বে, ঠিক আছে, চলে আসবে, একটু একটু করে সরতে থাকে। ফলে উত্তর গোলার্ধের দিন বড় ও রাত্রি ছোট হয়। উত্তর গোলার্ধে যেহেতু সূর্যের কাছে যাচ্ছে, তাই উত্তর গোলার্ধে দিন বড় ও রাত্রি ছোট হয়। এবং দক্ষিণ গোলার্ধে দিন ছোট ও রাত্রি বড় হয়। দক্ষিণ গোলার্ধে তার বিপরীত হবে, দিন ছোট ও রাত্রি বড় হবে। 21শে জুন এই যে দেখো, 21শে জুন এই যে কর্কট ক্রান্তি রেখা দেখতে পাচ্ছ, এটা কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি উত্তর। কর্কট ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাই ওই দিন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট হয়। এই দিন এই 21শে জুন কর্কট ক্রান্তি রেখার উপরে পড়ে, যেটাকে কর্কট সংক্রান্তি বলা হয়। তো এই দিন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয় এবং রাত্রি সবচেয়ে ছোট হয়, এবং দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে ছোট ও রাত্রি সবচেয়ে বড় হয়। ঠিক আছে, তো 21শে জুনের 1.5 মাস আগে ও 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে সবচেয়ে বেশি তাপ গ্রহণ করে, সবচেয়ে বেশি তাপ পায়। ফলে এই 3 মাস উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। তাহলে এই 21শে জুনের 3 মাস আগে, এই 1.5 মাস আগে এবং 1.5 মাস পরে, অর্থাৎ এই যে 3 মাস সময়টা হলো, এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে। একই কারণে দক্ষিণ গোলার্ধে তাপ কম গ্রহণ করে, দক্ষিণ গোলার্ধে কম তাপ পায়, এই অঞ্চলে শীতকাল বিরাজ করে, শীতকাল থাকে। ঠিক আছে, বোঝা গেল? এবার বলছে উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। দেখো, 21শে জুন থেকে সূর্যের দক্ষিণায়ন ঘটে। 21শে জুন এখানে কিরণ দেওয়ার পর সূর্য এবার ক্রমশ দক্ষিণ গোলার্ধে যাবে, তাই তো, সূর্য দক্ষিণ গোলার্ধে যাবে এবং মাঝে একবার নিরক্ষরেখায় কিরণ দেবে। তো 21শে জুন সূর্যের দক্ষিণায়ন ঘটে, ফলে উত্তর গোলার্ধে একটু একটু করে দিন ছোট হয় এবং দক্ষিণ গোলার্ধে একটু একটু করে দিন বড় হতে শুরু করে। 23শে সেপ্টেম্বর, দেখো এই 21শে জুনের 3 মাস পর আমরা 23শে সেপ্টেম্বর পেয়েছিলাম। 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেবে, তাই তো, কিরণ দেয়। 23শে সেপ্টেম্বরের 1.5 মাস আগে ও 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে শরৎকাল থাকবে। দেখো 23শে সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা দেখো শরৎকাল, দুর্গাপুজো হয়, তো সেই সময় শরৎকাল থাকবে। এবং দক্ষিণ গোলার্ধে তার বিপরীত বসন্তকাল, শরৎকালের বিপরীত বসন্তকাল বিরাজ করবে। বোঝা গেল? ওই ছকটা তোমরা মনে রাখবে, প্রথমে যেটা দেখালাম, তাহলেই সবগুলো হয়ে যাবে। বেশ, এবার বলছে উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। দেখো তাহলে 23শে আমরা সেপ্টেম্বর আমরা দেখলাম নিরক্ষরেখার উপর কিরণ দিল, তারপরে 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর কিরণ দেওয়ার পরে সূর্য ক্রমশ এবার দক্ষিণ গোলার্ধ অর্থাৎ মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেবে। ঠিক আছে, তো সেটাই হবে। 23শে সেপ্টেম্বর থেকে সূর্য আরো দক্ষিণে সরতে শুরু করে, আরো দক্ষিণে যায়, আরো দক্ষিণ দিকে যায়, অর্থাৎ এই দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে মকর ক্রান্তি রেখার দিকে যাচ্ছে, সরতে থাকে। ফলে দক্ষিণ গোলার্ধে একটু একটু করে দিনের দৈর্ঘ্য বাড়তে থাকে, দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য বাড়ে এবং উত্তর গোলার্ধে দিন ছোট হতে থাকে। উত্তর গোলার্ধে উপরে, অর্থাৎ উত্তর দিকে দিন ছোট হবে, দক্ষিণ গোলার্ধে বড় হলে উত্তর গোলার্ধে দিন ছোট হবে। 22শে ডিসেম্বর সূর্য মকর ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। 22শে ডিসেম্বর আমরা জানি, 22শে ডিসেম্বর এই যে দেখো, 22শে ডিসেম্বর মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ মকর ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। সূর্যের কিরণ মকর ক্রান্তিতে লম্বভাবে পড়ছে কত তারিখে? 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর লম্বভাবে কিরণ দেয়, তাই দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় ও রাত্রি ছোট হয়, আর উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয় এবং রাত্রি বড় হয়। সেই কারণে 22শে ডিসেম্বরের 1.5 মাস আগে ও 1.5 মাস পর পর্যন্ত, 22শে ডিসেম্বরের 1.5 মাস আগে এবং 1.5 মাস পর পর্যন্ত মোট 3 মাস উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। বোঝা গেল?
22শে ডিসেম্বরের 1.5 মাস আগে এবং 1.5 মাস পর দক্ষিণ গোলার্ধে হয় গ্রীষ্মকাল, অন্যদিকে উত্তর গোলার্ধে থাকে শীতকাল। বোঝা গেল? এবার আছে উত্তর গোলার্ধে বসন্তকাল আর দক্ষিণ গোলার্ধে শরৎকাল। দেখো 22শে ডিসেম্বর ওইখানে মকর ক্রান্তিতে কিরণ দেওয়ার পর আবার সূর্য ক্রমশ এবার উত্তর দিকে উঠবে, উত্তর দিকে উঠে আবার একবার নিরক্ষরেখায় কিরণ দেবে, মাঝে একবার করে নিরক্ষরেখাকে পেয়ে যাচ্ছে, তাহলে 21শে মার্চ সূর্য নিরক্ষরেখায় কিরণ দেবে। তো 22শে ডিসেম্বর দক্ষিণায়নের পর সূর্যর উত্তরায়ণ শুরু হয়, ক্রমশ উত্তর দিকেও আসতে থাকে, ফলে এর পরে উত্তর গোলার্ধে একটু একটু করে দিন বড় হয়। দেখো এই যে দেখো এখন একটু একটু করে আমাদের দিন বড় হচ্ছে, দেখো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ একটু একটু করে দিন বড় হচ্ছে না, বড় হচ্ছে, আস্তে আস্তে দিন বড় হবে, অর্থাৎ আমাদের সূর্য এবার আমাদের উত্তর গোলার্ধের দিকে আসছে, সেই জন্য আমাদের এখানে গরম বাড়ছে, দিন বড় হচ্ছে। উত্তর গোলার্ধে একটু একটু করে দিন বড় হতে থাকে ও রাত্রি ছোট হতে থাকে। দেখো এখন দিন অনেকটা বড় হয়ে গেছে, আস্তে আস্তে আরো 1 মাস 2 মাস পর আরো অনেকটা দিন বড় হয়ে যাবে। বিপরীত ক্রমে দক্ষিণ গোলার্ধে একটু একটু করে দিন ছোট হতে থাকে ও রাত্রি বাড়তে থাকে। দক্ষিণ গোলার্ধে দিন ছোট হয়, রাত্রি বাড়ে। 21শে মার্চ সূর্য আবার নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, 21শে মার্চ আমরা জানি, এবং প্রতিটি নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। এর ফলে দিন ও রাত্রি উভয় গোলার্ধে সমান হয় 21শে মার্চ। 21শে মার্চের 1.5 মাস আগে ও 1.5 মাস পরে, এই 3 মাস উত্তর গোলার্ধে বসন্তকাল থেকে। দেখো এই দেখো 21শে মার্চ মানে আসছে, 21শে মার্চ দেখো আমাদের উত্তর গোলার্ধে বসন্তকাল থাকবে, আমাদের বসন্ত উৎসব রং খেলা হয়, তাহলে 21শে মার্চ এখানে বসন্তকাল, এবং দক্ষিণ গোলার্ধে তার বিপরীত অর্থাৎ শরৎকাল থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে পৃথিবী পরিক্রমণ করছে বলেই কিন্তু এই ঋতু পরিবর্তন হচ্ছে, এবং পরিক্রমণ করছে এবং 66.5 ডিগ্রি কোণে হেলে থাকার জন্য এরকম ঋতু পরিবর্তনগুলো হচ্ছে। বেশ, এবার দেখো একটা জিনিস, এই যে দেখো 23শে সেপ্টেম্বর এই নিরক্ষরেখার উপরে কিরণ দেওয়ার পর সূর্য তো ক্রমশ নিচের দিকে নামছে, কত তারিখ পর্যন্ত নামছে? 22শে ডিসেম্বর পর্যন্ত, তাই না? 22শে ডিসেম্বর পর্যন্ত নামছে, আবার 22শে ডিসেম্বর নামার পরে সূর্য ক্রমশ উপরের দিকে উঠছে 21শে মার্চ পর্যন্ত। তাহলে দেখো এই 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ সূর্য এই দক্ষিণ গোলার্ধের এইটুকু জায়গার মধ্যেই থাকছে। ভালো করে দেখো, 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপরে কিরণ দেওয়ার পর সূর্য ক্রমশ দক্ষিণ দিকে নামছে, 22শে ডিসেম্বর এখানে কিরণ দিল মকর ক্রান্তিতে, তারপর আবার ক্রমশ উপরের দিকে উঠছে অর্থাৎ উত্তর দিকে উঠছে 21শে মার্চ পর্যন্ত। তাহলে দেখো 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ সূর্য এই দক্ষিণ গোলার্ধেই থাকছে, তাই না? দক্ষিণ গোলার্ধেই থাকছে। ঠিক আছে, তাহলে এই সময় এই দক্ষিণ গোলার্ধের এই মেরু অঞ্চলে, দক্ষিণ মেরুতে টানা 6 মাস দিন থাকবে, টানা 6 মাস এখানে দিন থাকবে। ঠিক তার বিপরীতে উত্তর মেরুতে থাকবে টানা 6 মাস রাত্রি। ঠিক আছে, এই 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ পর্যন্ত এই উত্তর গোলার্ধে যেহেতু কোনো সূর্যের কিরণ এখানে পৌঁছাবেই না, কারণ সূর্য তো এখানে আছে, এখানে পৌঁছাবে কি করে, তাই এখানে থাকবে টানা 6 মাস রাত্রি। আবার একইভাবে 21শে মার্চের পর থেকে দেখো সূর্য ক্রমশ উত্তর দিকে উঠবে, উত্তর দিকে 21শে জুন পর্যন্ত উঠবে, 21শে জুনের পর থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত আবার নিচের দিকে নামবে। অর্থাৎ দেখো 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত সূর্য উত্তর গোলার্ধের মধ্যেই থাকবে, 21শে মার্চ থেকে সূর্য 23শে সেপ্টেম্বর পর্যন্ত দেখো এইটুকু জায়গার মধ্যেই আছে, এইটুকু জায়গার মধ্যে, এটা হচ্ছে উত্তর গোলার্ধ। তাহলে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত সূর্য উত্তর গোলার্ধে আছে, তাহলে এই সময় উত্তর মেরুতে থাকবে টানা 6 মাস দিন আর দক্ষিণ মেরুতে থাকবে টানা 6 মাস রাত্রি। তাহলে বলার বিষয় এটাই যে দুই মেরুতে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে টানা 6 মাস করে দিন থাকে এবং টানা 6 মাস করে রাত্রি থাকে। ঠিক আছে, এইবার এই টানা 6 মাস যখন রাত্রি থাকে তখন রাত্রের আকাশে এই রকম আলোর জ্যোতি দেখা যায়, এই জিনিসটাকে বলা হয় মেরুর জ্যোতি বা অরোরা। এরকম বিভিন্ন রঙের আলো দেখা যায়, খুবই সুন্দর দেখতে হয়, তো এইটাকে বলা হয় মেরুর জ্যোতি বা অরোরা। ঠিক আছে, তাহলে মেরুজ্যোতি বা অরোরা কি? যখন উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে বা মেরু অঞ্চলে টানা 6 মাস রাত্রি থাকে তখন রাত্রের আকাশে একরকম রামধনুর মতো আলোর জ্যোতি দেখা যায়, একেই বলা হয় মেরুজ্যোতি বা অরোরা। উত্তর মেরুতে দেখা গেলে তাকে বলা হবে সুমেরু প্রভা, আর দক্ষিণ মেরুতে দেখা গেলে তাকে বলা হবে কুমেরু প্রভা। ঠিক আছে, উত্তর মেরুতে দেখা গেলে তাকে বলা হবে সুমেরু প্রভা, দক্ষিণ মেরুতে দেখা গেলে তাকে বলা হবে কুমেরু প্রভা, মনে রাখবে। বেশ, এইবার টানা 6 মাস যখন দিন থাকে তখন রাত্রের আকাশে সূর্যের আলো দেখা যায়। সেই রকম একটা দেশ হচ্ছে নরওয়ে, নরওয়ের হ্যামারফেস্ট বন্দর, যেটাকে বলা হয় নিশীথ সূর্যের দেশ।
বলি একবার ডিটেলসে। নিশীথ মানে হচ্ছে মধ্যরাত্রি। মধ্যরাত্রিতে সূর্য দেখা যায় বলে একে বলা হয় নিশীথ সূর্যের দেশ। নিশীথ অর্থাৎ মধ্যরাত্রি, মধ্যরাত্রি সূর্যের দেশ, তাই একে বলা হয় নিশীথ সূর্যের দেশ। দেখো, নরওয়ের উত্তরের হ্যামারফেস্ট বন্দরে, নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে থেকে জুলাই মাস পর্যন্ত, মে থেকে জুলাই মাস পর্যন্ত রাতের আকাশে স্পষ্টভাবে সূর্যকে দেখা যায়। এই যে দেখো, এটা এখন রাত্রি, দেখো সূর্য কিন্তু ডোবেনি। এই যে দিগন্ত রেখা দেখতে পাচ্ছ, দিগন্ত রেখার আশেপাশে সূর্য চলাচল করে, সেইটা দেখতে অনেক মানুষ ভিড় করে এই দৃশ্যটা দেখার জন্য। রাত্রের আকাশে স্পষ্টভাবে দেখা যায় সূর্যকে, একে মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ বলে। তাহলে তোমাদের প্রশ্ন দিতে পারে শর্ট প্রশ্নে যে কাকে নিশীথ সূর্যের দেশ বলে, তাহলে তোমাদের বলতে হবে নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দর। আবার 2 নম্বরে দিতে পারে নিশীথ সূর্যের দেশ কি বা কাকে বলে, তাহলে তোমাদের বলতে হবে নিশীথ কথার অর্থ মধ্যরাত্রি, মধ্যরাত্রে যদি সূর্যকে দেখা যায় তাহলে তাকে বলা হবে নিশীথ সূর্যের দেশ। নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাত্রের আকাশে দেখা যায়, তাইকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্তই। আমরা এই দুটো পার্টে পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করলাম। আশা করছি যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলে ভিডিওটা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো ভিডিওটা নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয় তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সেই সঙ্গে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না, কারণ শেয়ার করলে জ্ঞান বাড়ে। और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।